প্রেমিক কবি পাগল বিজয় সরকার কি বললেন? আমার জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছু দরকার নেই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ। সেই ঈশ্বরীয় সত্তা কখনো যুক্তির দ্বারায় প্রকাশিত হয় না। ঈশ্বরীয় সত্তাকে উপলব্ধি করতে গেলে আপনারা অবগত ভক্ত দলে একমাত্র ভক্তি এবং বিশ্বাস, প্রেম এবং আত্মনিবেদনের দ্বারায় বোঝা যায়। তিনি এত সুন্দরভাবে গানের কলম দিয়ে শেষ অন্তরা কি বললেন? কত লোকের ভালোবাসা জীবনে পেয়েছি, কিন্তু কেন জানি না দয়াময়, তোমার কৃপা ছাড়া, তোমাকে ছাড়া আমার তাপিত অঙ্গ শীতল হয় না। যে মহামানব গণেশ পাগলের উদ্দেশ্যে আমরা এখানে এসেছি, তার দু চারটে কথা না বললে সে আমি প্রশ্নই করি বা বাবু জবাবই দিই, অসম্পূর্ণ থেকে যায়। আমি মনোহর কবি গান গাই, এখনো ভূমিকাতে আমি যাই নাই, তাও পরিচয় দিচ্ছি, যেহেতু বলেছি আজকে তারকর রসরাজ এবং মনোহর সরকারের আলোচনা। আমি মনোহর সরকার জয়পুরে জমিদার বাড়ি কবি গান করতে গেছি। দল বলে যারা ছিল ডাক দিয়ে আমার কাছে বলল, সরকার মশাই কথা নেবেন? এই প্রখর রোদে জ্যৈষ্ঠ মাসে আমি বলি আপনার সকাশে একটু আমাদেরকে টক দই খাওয়াবেন। আমি করছি বর্ণনা, তোমরা তো বোঝো না। এই জ্যৈষ্ঠ মাসে রোদে যদি টক দই খাই হয়তো আনন্দ পাই, কিন্তু কণ্ঠ বসে গেলে কবি গানে যে আনন্দ পাওয়া যাবে না রে ভাই। আমি কমল সরকার হয়ে বলছি, গত 2 দিন বৃষ্টিতে ভিজে গেছি, আজকে আসতে গিয়েও ভিজেছি, কণ্ঠের অবস্থা খুব একটা ভালো নাই। দলবল চিন্তা করলো, ডাক দিয়ে আমাকে বলল, সরকার মশাই আপনি বড় কিপ্টে। আচ্ছা, আমাকে যদি কেউ কিপ্টে বলে, আপনাদের যদি কেউ কিপ্টে বলে রাগ হবে না? সবাই আলোচনা করছে, দলে যিনি ঢোল বাজায়, যিনি মাস্টার মশাই, যিনি দোহারি করে, ওরা আলোচনা করে মনোহর সরকার কিপ্টে। এই কথা যখন কানে গেল, আপনারা অবগত হবেন জ্ঞানী দল। সঙ্গে সঙ্গে দই এনে আমি বলি আপনাদিকের সন্নিধানে ওদেরকে যখন প্রাণ ভরে খাওয়ালাম, কিছুক্ষণ পরে বুঝতে পারলাম কণ্ঠের পরিস্থিতি ভালো না, বসে গেছে। এখন গান গাইছি জমিদার বাড়ি, সত্য কথা প্রকাশ করি, ভক্তরা উঠে চলে যাচ্ছে। কোথা থেকে সরকার নিয়ে এসে গান গাইতে পারে না? মুখের উপর সবাই বলছে আমি মনোহর সরকার, মাটির দিকে তাকাই আছি। এই দল বলের কথা শুনে আজকে সর্বনাশ হয়েছে। তখন কি করেছিলাম জানেন? চোখের জলে ভেসে ভেসে আমি করজোর করে আত্মনিবেদন করলাম আমার ইষ্টের গোচরে। হঠাৎ করে দক্ষিণ দিকে ছোট্ট একটা মেয়ে আস্তে আস্তে আসলো, বুঝুন আমার দিকে ধেয়ে। ছোট্ট একটা মেয়ে দক্ষিণ দিক থেকে আসছে। আমি আসরে শেষ করে নিচে নেমে গেছি। গায়ের রং খুব কালো, একদম কড়াইয়ের পেছন সাইড, আলকাত্তার মানে বিকল্প। এসে বলছে, সরকার মশাই আপনার কণ্ঠ বসে গেছে না? আমি বললাম হ্যাঁ। আচ্ছা, আপনার কোনো চিন্তা নাই, আপনারে জানাই কথা নেবেন, অন্তত আমার সঙ্গে একটু যাবেন। আমি চিন্তা করছি মনোহর সরকার এই মেয়েটার সঙ্গে কোথায় যাব? গেলে কি আমার কাজ হবে? আমি কি গাইতে পারবো? হঠাৎ মেয়েটা বলল, আমার সঙ্গে আসেন, আপনার কোনো দুঃখ নেই,
চিন্তা নেই। মনের আনন্দে মেয়ের সাথে আমি দিলাম দর্শন, সঙ্গে সঙ্গে মেয়েটা আমার করিল গমন। বসা ছিল গণেশ পাগল, কথা মিথ্যা নয়, ডাকে দিয়া গণেশ পাগল আমারে শুধায়। ও মনোহর কথা নিবি আমার কাছে আয়, তোরে আমি একটা জিনিস দেব, কথা মিথ্যা নয়। আশীর্বাদের হাতটি যখন মাথার উপর দিল, অনায়াসে কণ্ঠ আমার উঠিতে লাগিল। আনন্দে স্বরলিপিতে দিলাম তখন টান, ভক্তবৃন্দ আনন্দে শুনল আমার হরিবল। এত সুন্দর ভক্ত সমাজটা হয়ে গেল। চিন্তা করলাম এই পাগলের চরণে যদি নিজেকে সঁপে না দিতে পারি, আমার জীবনের আর কোনো দাম থাকবে না। তখন করজোর করে আমি গিয়ে গণেশ পাগলের চরণের উপরে গণেশ পাগল বলে জয়ের ধ্বনি যখন দিলাম, গণেশ পাগল দেবের অস্ত্র যখন শিরোপরে দিল, আপনারা শোনেন জ্ঞানী দল, সেই দিন থেকে মনোহর সরকারের গান দিক বিদিক ছড়িয়ে পড়ল। এত সুন্দর মহিমা আমার মহামানব গণেশ পাগলের। আমরা বুঝি না, পাগল বসে থাকে, পাগল কথা কয়, কখনো হাসে কখনো কাঁদে, কেমন পাগল আমরা তো বুঝি না। কিন্তু পাগলের কতখানি মহিমা যারা বুঝেছে তারা ছাড়া অন্য কেউ জানে না। আমাদের মানব জীবন কতটুকু লিমিটেড সময়, এর মধ্যে আমরা যদি সঠিক পথে না যাই আমাদের উন্নতি হবে না। একটা চাষি চাষ করে খায়, মনে মনে চিন্তা করে আমি যদি যেতে পারতাম একটু গণেশ পাগলের বাজারে, আমার জীবনখানা ধন্য হয়ে যেত। আমি যদি গণেশ পাগলের বাজারে যেতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত। চাষি মনে মনে যখন ভাবিতে লাগিল, পাগলের দল মহানন্দে ওই পথে গেল। দেখতে দেখতে চাষি যখন সম্মুখে তাকায়, জয়ের ধ্বনি উলুর ধ্বনি করিল সবাই হরিবল। পাগলের এক ভক্ত সে বলছে, ও চাষি কথা নেবা, এই সংসারের কর্ম ফেলে আমাদের সঙ্গে ভক্ত সঙ্গে যাবা। চাষি মনে মনে ভাবছে এমন সুযোগ পাই কি না পাই, দেবের দুর্লভ মানব জন্ম বহু সাধনার পরে পেয়েছি, তবে আজ যখন সুযোগ এসেছে আমি বলি আপনাদিকের কাছে। চাষি মনে মনে ভাবছে একা একা যাব না, মনে আছে ভাবো বাড়িতে যাব গিয়ে আমার যে সহধর্মিণী আছে তাকে সঙ্গে নিয়ে, ছোট্ট একটা মেয়ে আছে তাকে নিয়ে ভক্ত সঙ্গে যাব। এ কথা শুনিয়া চাষি বাড়িতে আসিল, ডাক দিয়ে ঘরের বধূর কাছে কহিতে লাগিল, শোনো শোনো ও মালতী আমার কথা নেবা, ভক্ত সঙ্গে যাব তুমি তৈরি হয়ে নেবা। স্বামীর মুখে মালতী যখন এ কথা শুনতে পায়, আনন্দে তাহার হৃদয় পরিপূর্ণ হয়।
স্বামীকে ডাকিয়া বলিল, বলি তোমার ঠাই ভক্ত সঙ্গে যাব, আমার ভালো কাপড় বটে নাই। ছিন্ন কাপড় আমার অঙ্গে কর দর্শন, কেমন করে ভক্ত সঙ্গ করব, যাওয়া আছে বারণ। আমার যাওয়া বারণ। কেন বারণ? আমার ছিন্ন কাপড়। স্বামী বলছে কথা নেবা, ওই দক্ষিণ পাড়াতে তোমার বান্ধবীর বিবাহ হয়েছে, ওরা অনেক ধনী, তার কাছ থেকে অন্তত একটা পুরনো কাপড় ধার চেয়ে নিয়ে পরে তুমি পাগলের বাজারে যাবা। স্বামীর কথা শুনে মালতী বান্ধবীর বাড়ি যায়, দেখতে পারে বান্ধবী তখন বাড়িতে বটে নাই। 3-4 ঘন্টা মালতী অপেক্ষা করিল, বৈকাল 4টের সময় বান্ধবী আসিল। বান্ধবী ডেকে বলছে, মালতী না? হ্যাঁ রে, হ্যাঁ রে বান্ধবী, কিসের জন্য এসেছিস? একটা পুরনো কাপড় ভিক্ষা চাই। তোর তো অনেক কাপড় আছে, আমি বলি তোর কাছে কথা নিবি, অন্তত একটা সব থেকে কমা কাপড় যেটা পুরনো হয়ে গেছে সেটা যদি আমাকে দিতি, মনে আছে ভাবো, সে কাপড়টা পরে আমি ভক্ত সঙ্গ করতে যাব। বান্ধবী ধমক দিয়ে বলছে, বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায়, কাপড় হবে না। জানিস আমার যে কাপড়টা সব থেকে কম দাম, তার দাম 2000 টাকা, আর সেই কাপড় দেব, ওইটা পরে ভক্ত সঙ্গে যাবি আর ধুলো বালিতে কাপড়খানা নষ্ট করবি? হবে না, ফিরে যা। মনের দুঃখে মালতী যখন বাড়িতে ফিরে আসে, আস্তে আস্তে ডাক দিল মালতীর পাছে। বান্ধবীর বাড়ির কাজের মেয়ে দাঁড়িয়ে বটেছিল, ডাক দিয়ে মালতীকে দাঁড়াতে বলিল। মালতী দাঁড়িয়ে গেছে। কে রে, তুমি কে? বলছে আমি তোমার বান্ধবীর বাড়ির কাজের মেয়ে। কি চাও? বলছে শোনো, আমার বান্ধবী তো তোমাকে কাপড় দিল না, করি বর্ণনা। গত বছর দুর্গাপুজোয় তোমার বান্ধবী আমাকে একটি কাপড় দিয়েছে, বেশ টাকা দিয়ে কিনে। তবে সেই কাপড়টা আমার কোনো কাজে লাগেনি। কেন জানো? কাপড়টা যখন আমি হাতে পেয়েছিলাম, আমার বাড়িতে এক কোনায় ছোট্ট একটা মন্দির আছে, সিংহাসন আছে, সেখানে কে আছে জানো? সেখানে আমার গণেশ পাগল আছে। কাপড়টা হাতে নিয়ে আমি গণেশ পাগলের কাছে গিয়ে বলেছিলাম, পাগল, সারাটি জীবন ভূতের বোঝা বয়েছি, পরের বাড়ির কাপড় কেচেছি, ঘর মুছেছি, কখনো তো ভক্ত সঙ্গে যেতে পারিনি। এই কাপড়টা আমি তোমার কাছে জমা রাখলাম, যদি কখনো প্রয়োজন পড়ে কারো, কেউ যদি এই কাপড়টা পরিধান করে তোমার পাগলের বাজারে গিয়ে আনন্দ উপভোগ করতে পারে, মনে আছে ভাবো, সেদিন কাপড়টার সদ্গতি হবে, আমি অন্তরে আনন্দ পাবো। তুমি এই কাপড়টা নিয়ে যাও। বুকের মধ্যে জড়িয়ে কাপড় মালতী চলিল, আনন্দে নয়ন ধারায় তার বক্ষ ভেসে গেল। খানিক দূরে যখন মালতী চলে বটে যায়, পুনরায় কাজের মেয়ে তাহাকে ডেকে কয়, দাঁড়াও দাঁড়াও দিদি ভাই দাঁড়াও। কেন? বলছে শোনো, আমি তো তোমাকে কাপড় দিয়েছি, তুমি আমাকে কিছু দেবে না?
দেবে না? চোখের জলে মালতী বলছে, আমার তো দেওয়ার মতো কিছু নেই, আমি তোমাকে কি দেব? দেখো ছিন্ন একখানা বসন রয়েছে, আর তো আমার দেওয়ার মতো কিছু নেই। কাজের মেয়ে বলছে, আজকে হয়তো তোমার দেওয়ার মতো কিছু নেই, আমি মহামানব গণেশ পাগলের কাছে যে কাপড় রেখেছি, এই কাপড় বিফল হবে না। তুমি কি করবে জানো? এই কাপড়খানা পরিধান করে যখন সাধু সঙ্গ ভক্ত সঙ্গে যাবে, সকল ভক্তের কাছে গিয়ে বলবে, হে ভক্তগণ, তোমরা সবাই তোমাদের চরণ ধুলি এই কাপড়ের আঁচলে সেই চরণ ধুলি নিয়ে তুমি আমাকে দেবে, আমার তাপিত অঙ্গ আমি শীতল করব। মালতী ভাবছি, এত সুন্দর যার কথা, তাকে ফেলে দিয়ে ভক্ত সঙ্গ করা যাবে না। কি করলো? কাজের মেয়েকে সাথে নিয়ে মালতী ভক্ত সঙ্গে যায়। ভক্তগণের মধ্যে তখন আলাদা ভাব হয়। গণেশ পাগল বসা রয় ছোট্ট সিংহাসনে, ভক্তগণে আনন্দ দেয় শান্তি যন্ত্রণে। সব পাগল মিলে মিশে তখন চরণ ধুলি দিল। মালতী কাজের মেয়ে গায়েতে মাখিল, আর প্রেম অশ্রু বর্ষিত তখন বটে হয়। আনন্দে মধুময় বৃন্দাবন যে হয়। জয়ের ধ্বনি উলুর ধ্বনি সবাই বটে দিল। সকল দুঃখ গুছে তাদের ভক্ত সঙ্গ হলো। হরি বল, হরি বল। এত সুন্দর সুন্দর গণেশ পাগলের কথা আছে, তাই ভাবুক কবি, প্রেমিক কবি পাগল বিজয় সরকার বললেন, কত লোকের ভালোবাসা আমি পেলাম জীবনে, জীবন তো জুড়ায় না দয়াল তোমা বিহনে। ও দয়াল তোমা বিহনে সমাগীতে মহেশ করে শ্মশানে বাস, যাহার করুণা দানে তপন তৃপ্ত নীল গগনে ইন্দু দানে বিন্দুরি আভাস। যাহার করুণা বিন্দু লোভিতে ওই সপ্ত সিন্ধু জোয়ার ভাটায় ফেরে নিরন্তর, যাহার সন্ধান করে 49 বায়ু ঘুরে ফেরে কেঁদে কেঁদে দুয়ারে দুয়ার। যাহার তর্জনী সংকেত মাতৃগর্ভে লোভিয়ারে তো দিনে দিনে দেহে এলো দেহি, যাহার করুণা দানে মাতৃস্তন অমৃত পানে, এই ভুবনে সকল ভক্তগণে বৈষ্ণব রূপে শৈশবে অতিবাহী। সেই আমি কোন কিসের বলে এ বিশ্বের বুকে পদ ফেলে উচ্চ শিরে তুচ্ছ করি সব, যার জন্য এসেছি ধরা বক্ষে তার জন্য ধারা বহে না চক্ষে, এ হতে আর কি বা অসম্ভব। বিগত হয়েছে কাল, আগত বার্ধক্য কাল নিকটে আসন্ন কাল, কাল তো এলো কাছে। ডুবলো রবি পশ্চিম আকাশ, দিবসের আর নাই রে বিকাশ, ঘোরো তামসী নিশিরাবাজ জাগছি যে মোর পাছে। তখন দিন হই আমি দিনের বেশে, দাঁড়াবো কার দুয়ারে এসে, বন্ধ হবে না অন্ধ বেশে বইবে অশ্রু নদী। এখনো থাকতে সময়, যদি প্রাণ ভরে ডাকতে পারিস শ্যামর অসময়, যদি কোমল হস্ত কঠিন অঙ্গে বোলায় সে তো দিনের দরদি।
সে যে ভক্তের অধীন ভবারাধ্য হোসনারে মন তার অবাধ্য সময়ে থাকতে যথাসাধ্য শুদ্ধ করি মন একবার জয় রাধে গোবিন্দ বলে ভেসে দুটি চোখের জলে প্রেম ও সিন্ধু সরোবরে ধোয়াও তার আতুল চরণ। সে যে সর্বশক্তিমান, এই নিখিল বিশ্বের প্রাণ সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণ, প্রকৃতির এই ভাঙ্গা করা নিয়তই ওঠা পড়া নিয়তির নিয়ম নির্ধারণ। ওই দূর নীল আকাশে তাহারি করুণা ভাসের অবিশ্বাসী হাসে দিবারাতি, হাসির বিচি মালা জলে তার রূপের জোনাক জলে কানন তলে জোনাকিদের বাতি। মৃদু মন্দ গন্ধ বাহন এনে নাই প্রভু তোমার আবাহন, ঝাবের বনে উঠেছে গীতালি, বাতাসে ওই বাসের আগায় আলিঙ্গনের সোহাগ জানায় আবেগ ভরা সহৃদয় মিতালি। বিহগ বিহগী ও রাগে মোহিনী ও কুসুম বাগে তুলিয়াছে মন ভোলানো তান, মলয় পবন চলে বইয়ে প্রভু তোমার সুরের ও সুরবি লইয়ে আজকের আসরে শ্রোতা হয়ে গণেশ পাগল শোনো আমাদের গান। জানো প্রভু ছলো ছলো কল সুরে নদী চলে ওই সুদূরে, আবারও বলি মিলন সাগর তার বক্ষ বিলাসিনী, ফুলকলি সব ফোটে বনে অলি চোটে ফুল্ল মনে গুঞ্জরণে রঞ্জিত মনানি। ও প্রভু অনুপরমাণু মাঝে তব প্রেম ও প্রীতিরা যে আত্মদ্রষ্টা পুরুষের প্রমাণ। ও গণেশ পাগল তুমি অনাদি অনন্ত, তুমি আদি তুমি অন্ত, সর্বভূতে তুমি চিরবিরাজমান। তুমি চঞ্চল পাগল তুমি শান্ত, প্রত্যেকটা জীবের জীবনের কান্ত, এ জগতের চিরালম্ব ভূমি, বিরাট এক অদ্বিতীয় তুলনায় অতুলনীয় পাগল, একমাত্র জগতে তোমার তুলনায় শুধু তুমি। বলো পাগল কার সাধ্য তোমার বর্ণে, বর্ণিতে হার মানে বর্ণে স্বর্ণে পর্ণে তোমার প্রীতি ঝরে, গাছের পাতায় যত রেখা রেখা নয় গণেশ পাগল তোমার নামটি লেখা, দেখার মতো নয়ন দিও মোরে। বিশ্ববিজয় ভাবুক কবি, চোখে আঁকা স্বর্ণ ছবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ জানি, সব লোকে তাকে বলে যে যে যায়নি স্কুল কলেজে এনে দিল তোমারই অমর লোকের বাণী। পাগল তোমার কৃপা হলে শুকনো বাগে ফুল ফলে সুশোভিত হয় দিবস রজনী, সে কামনা মেনে বুকে কাব্য সাগরের বুকে ভাসাইলাম আমার জীবন তরণী। যাক বন্দনা করে সাই যাব এবার কবির ভূমিকায়, তার আগে সভা মাঝে আত্মপরিচয় দিতে চাই। নামটি আমার কমল সরকার, আপনাদের জানা দরকার, খুলে বলি আপনাদিকের সভ্য সভাধাম। বাড়ি আমার নদিয়া জেলা বেথুয়া ডহরি বানগড়িয়া বাস স্ট্যান্ড, পুরাতন ভোলাডাঙ্গা গ্রাম। এবার কমল সরকার নামটি নাশ করে মনোহর সরকার ভূমিকায় প্রবেশ করে কবিগানের সূত্র পেরে করব যুক্তির আবর্তন। আমার বিপক্ষীয় কবি যিনি শ্রদ্ধেয় বাবু নিত্যানন্দ সরকার হলেন, তিনি আমারই কল্পনা মতে আসবেন, তিনি এ সভাতে হবেন তিনি কবি চূড়ামণি। এবার পরিচয় যখন দেওয়া হয়ে যায়, সময় আমাদের হাতে বেশি নাই, তার মধ্যে আকাশ বাংলা খুব একটা ভালো না রে ভাই, তাই মনে আছে ভাবো সংক্ষেপে সংক্ষেপে দুই চারটে প্রশ্ন করে আমি তারক গোসাইয়ের পদনখরে দিয়ে যাব, তিনি এসে অধ্যকার সভাতে বলি আপনাদের সাক্ষাতে জবাব করবে দান, আপনারা আনন্দ পাবেন আছেন যত ভক্ত প্রাণ। তাহলে কোথা থেকে আলোচনা, বসে শুনেন সুধি জোনা, দুই চারটে কথা না বললে বোঝা যাবে না। তাহলে আমি মনোহর সরকার, আপনাদের জানার দরকার আমার গুরুদেবকে এই তারক রসরাজ প্রকাশ করলাম সভ্য সভায় আজ। এই তারক রসরাজ যিনি হরিলীলামৃত রচনা করেছেন তিনি, আপনারা জ্ঞানীগুণী করিলেন শ্রবণ। এইবার কিছু বৃত্তাকারে ইত্যাকারে তাহার শ্রীপাদ পদ্মে আমি কিছু জিজ্ঞাসা অথবা প্রশ্ন করব উত্থাপন। এবার গণেশ পাগলের যেহেতু অনুষ্ঠান, বসে শোনেন ভক্ত প্রাণ, কিছুটা নয় 90% হবে গণেশ পাগলের উপরে, তাই না বাবা? এইভাবে কমিটি কিন্তু সিদ্ধান্ত দিয়েছে আমাদের গোচরে। তাই চিন্তা করলাম হৃদয়পুরে যে আগে আমি গণেশ পাগল মনোহরের একটা সূত্র টেনে ধরব। কোথা থেকে বলি আপনাদিকের সাক্ষাতে। আমি মনোহর সরকার আর আমার দাদা হরিবর সরকার, আপনাদের জানার দরকার আমরা একসঙ্গে করি কবি গান।
আপনারা ভক্ত পান করবেন আস্বাদন। ওপার বাংলায় বাংলাদেশে পদ্মা নদী পার করে শেষে পাংশি করে যখন এপারে আসি, সত্য কথা প্রকাশী, হঠাৎ বনের মধ্যে গণেশ পাগলের সঙ্গে হয় দর্শন। হঠাৎ দেখবেন কবিওয়ালাদের একটা স্বভাব আছে, আমি বলি আপনাদিকের কাছে, এরা ঘরে থাকুক বাইরে থাকুক, বৃষ্টিতে ভিজুক আর রৌদ্রের মধ্যে শুকাইয়ে থাক না কেন, এরা কিন্তু একটু আত্মভোলা হয়। কেমন আত্মভোলা আপনাদের এবার জানা হবে। আমাদের কবি কাব্যের পথের চলা কেমন, তারা গুনগুন সুরে গান করে, কখনো ছন্দ ছন্দ মিলায়ে কিন্তু পৃষ্ঠা লিখে দেয় ভরি। তাই আমি মনোহর সরকার যখন মনে মনে গান করি, হঠাৎ বনের মধ্যে প্রবেশ করি, দর্শন করি এই গণেশ পাগল মহাত্মন। হঠাৎ ডাক দিয়ে আমার কাছে বলল তখন, কেরে মোনা নাকি কথা নিবি, আমার সম্মুখে আসিবি। আমি যখন এই কথা শুনতে পেলাম, আপনাদের কাছে পরিষ্কার কথা বললাম, গণেশ পাগলের সম্মুখে যখন দিলাম দর্শন, পাগল ডাক দিয়ে তখন বলল, মনারে আমি কবি গান ভালোবাসি, মনে আছে ভাবো তোদেরকে দিয়ে আমি আমার আশ্রমে কবি গান দেব, কথা নিবি তোরা কবি গান করে দিবি। মোনা অর্থাৎ আমি মনোহর সরকার আর হরিবর সরকার, আপনাদের আছে জানা দরকার। এদের কিন্তু কবি কাব্য বাজারে অত্যন্ত দর। তখন আমি মনোহর সরকার করলাম বর্ণনা, পয়সা ছাড়া আমরা গান করি না, পয়সা ছাড়া আমরা গান করি না। যদি পয়সা দেন, মনে আছে ভাবো আমরা আপনার আশ্রমে গিয়ে কবি কীর্তন গাবো। তখন বলল, দেখ পয়সা টয়সা তো আমার কাছে নাই, তবে আমার আশ্রমে গান গাবি, অনেক ভক্ত দেবে দর্শন, কিছু কিছু অর্থ যখন আমার শ্রীপাদ পত্রে করবে নিবেদন, মনে আছে ভাবো সেই অর্থ তোদের মধ্যে আমি বিলাইয়ে দিয়ে যাব। এইবার তোরা আমারে গান শোনাবি, হৃদয়ে আনন্দ পাবো, কথা দে এখন। এই কথা যখন শুনতে পারি, সত্য কথা প্রকাশ করি, আমি কিন্তু পাগলের কথাই সাই দিয়ে যাই মরি। এইবার পাগলের আশ্রমে গেলাম, গান টান করলাম, কিন্তু এমনই আমাদের কপাল খারাপ, সেদিন অনেক ভক্ত এসেছে বলি আপনাদের কাছে, কিন্তু কানা করিও কেউ দেয় নাই, প্রণামীর পাত্র ফাঁকা, ঠন ঠন ঠন, পয়সা টয়সা নাই, কবি গান গাইয়ে ঠাইয়ে পাগলের কাছে যাই, পাগলের কাছে করে নিবেদন, ও পাগল গান তো করেছি, পয়সা দেন এখন। পাগল কয়, দেখ প্রত্যেক দিন ভক্তবৃন্দ আসে, 2-4 পয়সা করে দেয়, দেখি শেষে অনেক পয়সা হয়ে যায়, কিন্তু করি বর্ণনা, একটা পয়সাও তো এখন খুঁজে ঠুঁজে পাই না, কে দিয়ে তোদের করব বিতরণ। তো পয়সা ছাড়া অন্য কিছু যদি চাস, মিটাবো তোদের মনের আশ। আমি দেখলাম এই সুযোগ আর ছাড়া যাবে না। আমি পাগলের শ্রীপাদ পদ্মে গিয়ে চোখের জলে বুক ভেসে দুবাহু উত্তোলন করে পাগলের শ্রীপাদ পদ্মে নিবেদন জানাই, পাগল কথা নেবা পয়সা করি দরকার নাই, এই পৃথিবীতে যতদিন আমি রব তোমারে কিবা কব, তুমি আমার সঙ্গে থাকবা, এই তোমার শ্রীপাদ পদ্মে আমি আত্মনিবেদন করে যাব। এই কথা যখন বললাম, পাগল বলল ঠিক আছে। আমি বললাম, পাগল আমার যেখানে বাড়ি আছে, আমি বলি তোমার কাছে, সেখানে তোমারে আমি নিয়ে যাব। পাগলকে নিয়ে গেছি, কি বলবো আপনাদের কাছাকাছি। একদিন আমার কবি গানের গুরু এই যে তারক গোসাই, পাগল বসে আছে, আমি পাগলের কাছে করজোর করে বললাম শেষে, ও পাগল তুমি থাকো, আমি আমার গুরুদেবকে একটা প্রণাম করে আবার ফিরে আসব। কোথায় যাবি? আমি বললাম আমার গুরুদেব তারক গোসাইয়ের কাছে। পাগল করলো বর্ণনা, দাঁড়া এত তাড়াতাড়ি করিস না। আমার গলায় একটা গামছা ছিল, সঙ্গে সঙ্গে পাগল টান দিয়ে মাটিতে ফেললো। বললো কিসের জন্য যাবি? আমি বললাম গুরুদেবকে একটু প্রণাম করতে যাব। বললো প্রণাম কর। গামছার উপরে যখন প্রণাম করে গিট দিলাম মেরে, হঠাৎ পাগল বলছে, দাঁড়া তোর এই গামছার আরেক কোনায় আমি প্রণাম দিয়ে যাই। মনে করবি ভাবো না এই প্রণাম কিন্তু যেখানে সেখানে দিবি না, তোর গুরুদেবের শ্রীপাদ পদ্মে দিবি। 2 প্রণাম একত্রিত করে বসে শুনুন নারী নরে যখন গেলাম গুরুদেবের ঘরে, গুরুদেব ডাক দিয়ে আমারে বলে, ওমনা তোর গামছা সারা জীবন দেখলাম খোলা, এখন 2 কোনায় এইরকম গিট মারা কেন? আমার একটু কনা।
আমি করি বর্ণনা, গুরুদেব ওই এক কোনায় আমার প্রণাম বান্দা আছে, আমি বলি তোমার কাছে, আরেক কোনায় আমার গণেশ পাগলের প্রণাম বান্দা আছে। তারক গোসাই তখন চোখের জলে বলেছিল, তাই আমার গণেশ পাগলের প্রণাম নেওয়ার মতো অধিকার এখনো হয় নাই। ও মোনা কথা নিবি, তোর প্রণাম নিতে পারি, তোরে আমি প্রকাশ করি। আজকে তোর গামছার কোনায় আমি আরেকটা প্রণাম দিয়ে যাই, তুই এই প্রণাম নিয়ে আমার গণেশ পাগলের কাছে দিবি, সে যেন কৃপা করে আমার প্রণাম গ্রহণ করে, আমি তাহার শ্রীপাদ পদ্মে আত্মনিবেদন করে যাই। এখানে আমার জিজ্ঞাসা, ও তারক গোসাই, গণেশ পাগল তোমারে প্রণাম দিল, কেন তুমি প্রণাম নিলে না? আর তোমার প্রণাম নিয়ে আমি যখন পাগলের কাছে যাই, পাগল আমারে শুধায়, ও মোনা আবার কেন এসেছিস বল না আমায়। আমি বললাম, তোমার প্রণাম আমার গুরুদেব নেয় নাই। উল্টে কি করেছে জানো? প্রণাম দিয়ে গিট বেঁধে দিয়েছে, এই দেখো প্রণাম তুমি গ্রহণ করে নিও। যখন আমি তারক গোসাইয়ের প্রণাম পাগলের কাছে দিতে গেলাম, পাগল করলো বর্ণনা, ওরে মোনা আমি তারকের প্রণাম গ্রহণ করার মতো অধিকার আমারও জগতে হয় না। মনে আছে ভাবো, তোর তারকের প্রণাম ফিরাইয়ে দিলাম, আমি ওই প্রণাম নাহি গ্রহণ করলাম, তুই যা শিগগিরই চলে যা, তোরে শুধালাম। এখানে আমার জিজ্ঞাসা, পাগল কেন তারককে প্রণাম দিল, তারক গোসাই কেন আমার গুরুদেব প্রণাম নিল না? আর তারক গোসাইয়ের প্রণাম যখন গণেশ পাগলকে দিল, গণেশ পাগল কেন নিল না? এইখানটাই আমার জিজ্ঞাসা। তাহলে আমার গুরুদেব তারক গোসাই, তুমি কেন গণেশ পাগলে প্রণাম নিলে না? আর গণেশ পাগল কেন তোমার প্রণাম নিল না? আমি তো সাধারণ মূর্খ মানুষ, বুঝি সুঝি না, কথা নেবা, সুন্দর করে এই অধ্যকার সবাই এসে সমাধান করে যাবা। ঠিক আছে তো বাবা? ঠিক আছে না? যদি ভুল টুল হয় আপনারা কবেন, বুঝতেই তো পারছেন এখনো ভালো করে দাড়ি গোপ গজাই নাই। মানে বয়স আমার মোটে বেশি না, চুল টুল বড় তো, অনেকে ভাবে 30 পার হয়ে গেছে, কিন্তু মোটে হয় নাই, এখন 25 চলতেছে। এই যে বাবুর হাত ধরে কবি গান করছি এই চরাচরে, আপনারা আশীর্বাদ করবেন দান যেন আমার মধ্যে ফুটে ওঠে কবি কাব্যের ফুল বাগান, তাই না? আপনারা খারাপ ভাববেন না জ্ঞানী বিজন। এখানটা আমার প্রথম নিবেদন। যাক, এই কথা এখানে থাক, এইবার একটু দ্বিতীয় প্রশ্নের মধ্যে প্রবেশ করা যাক। দ্বিতীয় প্রশ্নটা কেমন? এই দেখেন কি লেখা আছে, এ গোপন জিনিস না, ওই দেখেন জয় পাগল দিয়ে কি লেখা, দুলিতে ফুলিতে বিন্দুতে সই। আচ্ছা, অনেক ভক্তরা আসে, লেখাপড়া কম বেশি সবার কাছেই আছে, তারা তো ওই খালি পড়িয়ে যায়, আমিও এসে পড়েছি। কি ব্যাপার? দুলিতে ফুলিতে বিন্দুতে সই, এর আবার কি তত্ত্ব আছে, মর্মার্থ আছে, তাৎপর্য আছে, বৈশিষ্ট্য আছে? পাগল এই বাণীর দ্বারাই জগতে কি বোঝাতে চায়? কেন এই দুলিতে ভুলিতে বিন্দুতে সই, এই বাণীটা কেন পাগল বলে যায়? বাই দেখেন উপরে লেখা রয়, এর মূলত তাৎপর্যটা কি? তারক গোসাই, তুমি একজন জ্ঞানীজন, তোমার শ্রীপাদ পদ্মে প্রণাম করে নিবেদন, তুমি সবাই এসে সঠিক সঠিক মীমাংসা করিও। এখন এই দ্বিতীয় প্রশ্ন হয়ে যায়। যাক, এ কথা এখানে থাক, এইবার তৃতীয় প্রশ্নের মধ্যে যাওয়া যাক। তৃতীয় প্রশ্নটা কি আপনাদেরকে একটু জানিয়ে রাখি। আচ্ছা মায়েরা, আপনারা গল্প শুনবেন নাকি? দুই একখান শুনবেন না? যদি বলেন তা আমার বলতে আপত্তি কি? পয়সা নিয়ে গান গাইতেছি, গল্প না করলে কবেন ওই যে নদিয়া থেকে সরকার আইছে, তা চেহারা খারাপ না, কিন্তু দোষের মধ্যে একটা জায়গায় আছে, ও শালার রস নাই। আচ্ছা, আমার তো এখন রসের সময়, বোঝেন না? আমি ছোট্ট ছেলে, এনেছি রসের ঠিড়ে, সময় মতো দেব ঢেলে, জম্মের খাওয়া খাবেন সব, বোঝেন না? শোনেন, এখন তো আমি প্রশ্ন করতেছি, এখন আমার কপালে জবাব আছে কিনা তাও তো ভাববার বিষয়। মানে এক বৃদ্ধ ব্রাহ্মণ আর ব্রাহ্মণী, তাদের একটা ছোট্ট সন্তান আছে। কি বলবো আপনাদের কাছে, ওরা বনের মধ্যে ভিক্ষা শিক্ষা করে জীবিকা নির্বাহ করে,
আপনারা নারী নরে করেন শ্রবণ। একদিন মহামারী দেখা দিল, খেতে নাহি পেল, কানতে লাগিল। তখন এখন বুড়ো ব্রাহ্মণ আর ব্রাহ্মণী, এদের উপাস্য দেবতা আবার শিব আর কালী। এখন শিব কালী আরাধনা করে। আপনারা জানেন শিবের আরেক নাম কি? আশুতোষ। কেন? অল্পেতে হয় সন্তোষ, এর জন্য নাম আশুতোষ। এখন ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় জপ করে, কথা কয় না, নরেও চড়ে না। পার্বতী পাশে বসা ছিল, ও চিন্তা করে, ও ভোলানাথ, এত সময় ধরে তোমার নাম করে, তা তুমি মোটে বোঝো না? কয় দাঁড়া, ঠেলাঠেলি করিস না, আমি সাধনায় রত, তোরে বলি অবিরত, ওদের কপালে নাই। পার্বতী করে বর্ণনা, কোনো কিছু দিলাই না, আর কপালে নাই। কয় শোন, ওদের কপালে নাই যখন আমি ভোলানাথ কইছি, তো ওদের কপালে নাই। পার্বতী বারবারে বলছে দিলা না। কয় এই, তোর যদি গরজ থাকে কথা নিবি, আমারে ত্যাগ করে তুই মরতে যাই, ওদের যা খুশি তুই বিলাইয়ে দিবি। এখন ব্রাহ্মণ ব্রাহ্মণী ছোট্ট বাচ্চা, কথা হচ্ছে ছাচ্ছা, বাগানের মধ্যে ওরা রয়েছে বেশ আচ্ছা। এখন যখন গেল, ব্রাহ্মণীর ছদ্মবেশে পার্বতী প্রবেশ করলো। যেতে যেতে বলি আপনাদের সাক্ষাতে, যখন গেল দরজার সামনেতে, ভিক্ষাং দেহি বলেছে। এখন বৃদ্ধা বেরিয়ে এসে দেখছে কি একজন বৃদ্ধা আরেক ব্রাহ্মণী। ঠিক আছে, ওর কথা শুনি, কি বলতে চায় আপনাদেরকে জানাই। তখন বলছে, মা আমার একটু খাবার কিছু দাও। কয় ওরে কপাল, আমরা আজ 3 দিন খাই না, আবার আমার কাছে ভিক্ষা চাইছে, এ তো দেওয়া কি করে দেবো, উপায় তো নাই। তখন ওই বৃদ্ধ ব্রাহ্মণ বলছে, ব্রাহ্মণীর কাছে শাস্ত্রে কিন্তু একটা কথা লেখা আছে, কি বলছে? অতিথি যর্ষ ভগ্নাক্ষ বৃহৎপতি নিবর্ততে শতাস্পে দুষ্কৃতি নাং তত্তা পুণ্যমাদায় গচ্ছতি। যদি কোনো অতিথি গৃহস্থের বাড়ি যায়, গৃহস্থ যদি কোনো খাদ্য না দেয়, অতিথির পাপ রাশি গৃহস্থকে দিয়া গৃহস্থের পুণ্য রাশি নিয়ে অতীত হয় বিদায়। তো ব্রাহ্মণ বলছে, যদি এরা পুণ্য নিয়ে চলে যায়, কথা নেবা, অন্তত কিছু দেবা। এখন ঘরের মধ্যে ঢুকে হাড়ি উল্টায় দেখে 1 কোনা ভাত আছে। খুলে বলি আপনাদের কাছে, ওই ভাত যখন ব্রাহ্মণীরে দিয়েছে, অর্থাৎ পার্বতীরে দিয়েছে, কোন রকমে খাইয়া আশীর্বাদ দিয়ে যাচ্ছে। বলছে, শোনো, ওই বাগানের দক্ষিণ দিকে একটা সরোবর আছে, বলি তোমার কাছে ব্রাহ্মণ ব্রাহ্মণী আর ছোট বাচ্চা আছো, 3 বার চান্স পাবা, মানে সুযোগ পাবা, 1 বার করে ডুব দেবা, যা ইচ্ছা চাই নেবা। তবে সাবধান করি বর্ণনা, ওই 3 বারের বেশি কিন্তু কিছু পাবা না, 4 বার কিন্তু ডুব দিও না, যা চাবা সাবধান, 3 বারই কিন্তু শেষ। এই কথা যখন শুনতে পাইছে, এর মধ্যে ছদ্মবেশী পার্বতী হয়ে গেছে নিমেষ। সঙ্গে সঙ্গে বৃদ্ধ আর বৃদ্ধা ছোট্ট সন্তান সরোবরের কাছে গেল। যাইয়ে এখন বুড়ো কয়, আমি মানে মাতব্বর, মক্কেল, কর্তা, হত্যা, আমি আগে ডুব দিয়ে যাবো। এখন বৃদ্ধা কয়, ওই লেখাপড়া শেখছো, বোঝো না, লেডিস ফার্স্ট, লেডিস ফার্স্ট, তুমি পুরুষ মানুষ, আমি মেয়ে মানুষ, বোঝো না, আমি আগে যাব। পাশের থেকে ছোট্ট ট্যাবলেট কয় কি, তোমরা বুড়ো হয়ে গেছো, কি বলতে কি বলবা, আমি আগে ডুব দিয়ে চাইয়ে নেব। মানে বাঁশের চাইয়ে কুঞ্চি আরো শক্ত আর কি। এইবার বুড়ো দেখছে লেডিস যখন ফার্স্ট, তা বুড়ি যাক, ঠিক আছে তুমি যাও, যা ইচ্ছা মনের মতো চাও। এখন বুড়ির মাথায় 70 রকমের বুদ্ধি খেলতেছে। এক মনে এক চায়, আরেক মনে আরেক চায়, আরেক মনে বাধা দিয়ে কয় এই ডানে। এখন এই 70 রকম বুদ্ধি খেলতে খেলতে এক জায়গায় যায়, ঠিকই গেছে। এখন জলের মধ্যে ডুব দিছে, বুড়ি মনে মনে ভাবছে, চামড়া ঠামড়া ঝুলিয়ে গেছে, ডক ডুক নাই, যদি একটু জৈবন ফিরিয়ে আসতো। আবার ভাবছে জৈবন ফিরিয়ে আসলেও হবে না, এক কাজ করি, আমি মহারানী হয়ে যাই। ডুব দিয়ে বলছে, মা কথা নাও, আমার এই ক্যালক্যালানো শরীর টাইট ফিট করি একটা মহারানী বানাইয়ে দাও। যেই ডুব দিছে, কি বলবো আপনাদের কাছে, সরোবরের কাজ শুরু হয়ে গেছে। এখন গাল ঠাল ঝুলেছিল, আরো যে জায়গাতে থেকে ঝোলা টোলা ছিল সব টাইট ফিট হয়ে গেল, সুন্দর আর কি ডকমক ফিরে আসলো, সোনা দানায় ভরে গেল। এখন বাগান আলোকিত হয়ে গেছে, যে অন্ধকার বাগান পুরো ফর্সা হয়ে গেছে, চকচকি ধবধবে। বুড়ো চিন্তা করে, ওরে কপাল, এই অন্ধকার বাগান এইরকম হয়ে গেল, কেমন রাত পুয়ানো সকাল, এত সুন্দর হয়ে গেছে। ওই রাস্তা দিয়ে এক বাদশা ঘোড়া নিয়ে যাচ্ছিল।
টকবক 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 করতে করতে যায়, হঠাৎ করে পিছনের দিকে তাকায়, এ কি এত সুন্দর দেখতে একটা রানী রানী ঠেকে বাগানের মধ্যে করে কি? মনে আছে, ভাবো ওরে বগল দাবা করে নিয়ে আমার রাজ্যে ফিরে যাব। যেই বগল দাবা করে ওই সরোবরের তীর থেকে নিয়ে গেছে, ছোট ট্যাবলেট কয় বাবা মারে নিয়ে যাচ্ছে। বুড়ো কয় কাম সারছে, গায়ের বলে তো বাদশার সাথে পারবো না। মনে করছে ভাবো না কি করা যায়, তখন চিন্তা করছে হিয়ায় ব্রাহ্মণ তো শাস্ত্র জ্ঞান আছে, জানে যে মৌলবীরা ওই শুয়োর শোবে না, ওদের কাছে হারাম। সঙ্গে সঙ্গে 3 লাফ দিয়ে জলের মধ্যে, ওই যে চান্স আছে দ্বিতীয়বার, ডুব দিয়ে গঙ্গা দেবীর কাছে বলছে, মা কথা নেবা, আমার যে বুড়ি বউ রানী হয়েছে বাদশা নিয়ে যাচ্ছে, ওরে একটা মাদি শুয়োর বানাইয়ে দেবা। যেই মাদি শুয়োর বানাইয়ে দিছে, এতক্ষণ তো নরম নরম বাদশার বগলে লাগছিল, এখন কত করে শক্ত শক্ত ঠেকতেছে। বাদশা চিন্তা করে এতক্ষণ কত করে এই নরম নরম করে, এখন কত করে কি তাকাইয়ে দেখে মাদি শুয়োর। হে আল্লাহ, তওবা তওবা, ছি ছি ছি, হে আল্লাহ আল্লাহ, নাক খট দিচ্ছে মাটিতে, কি করছি সর্বনাশ। এখন মাদি শুয়োর হইয়ে খালি ঘুরে ফেরে। এখন বুড়ো চিন্তা করে কাম সারছে, এখন বুড়ি তো মাদি শুয়োর হয়ে গেছে, চান্স তো আর একখান আছে, কি করা যায়? ছেলেটার কাছে ডাক দিয়ে কয়, বাবা 2খানা চান্স তো কাজ সারা হয়ে গেছে, কথা নিবি? এখন চিন্তা করে দেখবি তোর বৃদ্ধা মারে নিবি না মাদি শুয়োর নিয়ে থাকবি। তোরে ভাত রাঁধতে খাওয়াবে কেডা, দুধ খাওয়াবে কেডা? এখন ছেলে চিন্তা করে অন্তরে আর তো উপায় নাই, এখন আমার বৃদ্ধা মারেই ফিরাইয়ে নিতে হবে, নাইলে ফুরিয়ে যাবো বেখায়দায়। ও 3 পাল্টি খাইয়ে সরোবরে যাইয়ে ডুব দিয়ে তখন বলছে, মা গঙ্গা আর কিছু করার নাই, নিবেদন জানাই, কথা নাও, আমার যে বৃদ্ধা ভিখারিনী মা ছিল আবার ভিখারিনী মাই বানাইয়ে দাও। শিব ঠাকুর পার্বতীরে কয়, কইছিলাম না ওদের কপালে নাই? এই দেখো কপালে নাই। তা আমি তো প্রশ্ন করে গেছি, এখন আমার কপালে আছে নাকি জানা নাই। যাক, এবার একটা গান গাই, মাস্টারমশাই কই। তাহলে কয়টা প্রশ্ন হয়েছে মনে আছে? বুঝতে পারছেন? দুলিতে ভুলিতে বিন্দুতে সই, এই কথাটার তাৎপর্য কি? আর তারক গোসাই প্রণাম কেন গণেশ পাগল নিল না, গণেশ পাগলের প্রণাম কেন তারক গোসাই নিল না? এই একটা দুটো হয়ে গেল, 3টে হয়ে গেল। আর পাগল কোন পর্যায়ে গেলে পাগল করার? আপনারা পাগল দেখেছেন? আমি কালকে গান গাইছি বগুলা গেরাপোতায়, এখন অটোতে উঠেছি, মানে এক মা জননী, বললে খারাপ হবে নাকি জানি না, মানে কড়াইয়ের পাশা দেখা যেমন গায়ের রং তেমন, মানে কালো কুচকুচি। তা হয়তো স্বামী ভালো পছন্দ টছন্দ করে না, এখন মনে করছে ভাবো না গা হাত পা কালো থাক, এই সামনের পজিশনটা একটু পরিষ্কার হওয়া দরকার, একটু করা যাক। উনি ডাক্তারের দোকান থেকে ভিটনা বিট সি নিছে, আর খালি মুখে মাখিছে, এখন নুন ছাল উঠিয়ে এই খানিক বেগুন পোড়া হয়েছে, সারা গা কালো হয়েছে। আমার পাশেই শালা বইছে, আমি বসে বসে খালি তাকাই। উনি খেয়াল করছে যে আমি তাকাচ্ছি, উনি যেই তাকায় আমি চোখ ফিরাইয়ে দিই, আবার উনি সামনে তাকায়, আমি আবার ওনার মুখের দিক তাকাই। উনি ভাবছে যে আমার চরিত্র ভালো না, কিন্তু আমি আসলে খারাপ না, আমি খুব ভালো ছেলে, দল বল জানে। আমি সাধু, আমার দাদু ঘোড়াই করে জমি দেখতে যেত, তা আমি সাধু হবো না? এখন ওই মহিলা আমার কয়, চোখ নিচের দিকে তাকান, ধমক মারি দিই, চোখ নিচের দিকে তাকান। আমি বলছি, আপনি এই কথা বললেন কেন? আমার মুখের দিকে কি আছে? আমি করছি ওইটাই তো বোঝার জন্য তাকাচ্ছি, বলুন তো আপনার মুখের মধ্যে কি আছে? সব কিছু কালা কুচকুচি, আর এইটুক কেন ফকফকে? এখন পাশে ওনার ছোট্ট মেয়ে ছিল, কয় ও কাকু কাকু, বিটনাবির সির গুনে হইছে, বিটনাবির সির গুনে হইছে। আমি কই কাম সারিছে। বুঝতে পারছেন? আর একটা লাস্ট প্রশ্ন, এই দেখেন এই পাশে রাধা গোবিন্দ, এই পাশে গণেশ পাগল, গণেশ পাগলের পায়ে কালী, তার পাশে হরিচাঁদ গুরুচাঁদ। দেখেন সমস্ত কিছু আছে, কোনো কিছু বাদ সাদ নাই। আচ্ছা, এই যে ভাবটা, এখান থেকে আমরা কি শিখব? এই ভাব থেকে আমরা কি শিখব? এক পাশে রাধা কৃষ্ণ, এক পাশে পাগল, এক পাশে হরিগুরুচাঁদ। কোন পর্যায়ে গেলে একজন মহামানব বা একজন মানব
এত কিছু বিগ্রহ নিয়ে পূজা, প্রেমের বাজার, আনন্দ ভবন করতে পারে? এখানটাই আমার জিজ্ঞাসা থাক। যাক, এবার একটা গান গাই, তারপরে দেখা যাক কি করে। দাও বাড়ি দাও। আমি মানুষ নামে মানুষ নামের মুখোশ পরে ও দয়াল কুবাসনাই দিন কাটাই। আমি এবার মরে মানুষ হব, আমার সে ভরসা নাই। আমি এবার মরে মানুষ হব, সে ভরসা নাই। এবার মরে মানুষ হব, সে ভরসা নাই। আমি মানুষ নামের মুখোশ পরে মানুষ নামের মুখোশ পরে মানুষ নামের মুখোশ পরে কুবাসনায় দিন কাটাই। এবার মরে মানুষ হব, সে ভরসা নাই। এবার মরে মানুষ হব, সে ভরসা নাই। যার কি পাতে মানুষ হয়ে এলাম দুনিয়ায়, তার ভজনে হয় না রতি ভুলিয়া মায়ায়। ও ভুলিয়া মায়ায় যার কি পাতে মানুষ হয়ে এলাম দুনিয়া, তার ভজনে হয় না রতি ভুলিয়া মায়ায়। ও ভুলিয়া মায়ায় সৎসঙ্গে নাই সৎ ব্যবহার, করি অসৎ সঙ্গে আহার বিহার। সৎসঙ্গে নাই সৎ ব্যবহার, করি অসৎসঙ্গে আহার বিহার। আমার বন্ধ রইল ভক্তির দুয়ার, বন্ধ রইল ভক্তির দুয়ার, বন্ধ রইল ভক্তির দুয়ার, মুক্তির সন্ধান কোথায় পাই। এবার মরে মানুষ হব, সে ভরসা নাই। আমি এবার মরে মানুষ হব, সে ভরসা নাই। বিষয়ের আগে বিষের বাসায় বিষাক্ত এমন, কুচিন্তা কুভাবনার বসে সতত মগন। ও দয়াল সতত মগন। বিষয়ের আগে বিষের বাসায় বিষাক্ত এমন, কুচিন্তা কুকর্মের বসে সতত মগন। ও দয়াল সতত মগন। আমার মন বসে না হরি নামে, সদাই মত থাকি কামে। মন বসে না হরি নামে, আমি সদা মত থাকি কামে। আমার কি হবে যে পরিণাম, আমার কি হবে যে পরিণামে, কি হবে যে পরিণামে, সে ভাবনা ভাবি না। নাই এবার মরে মানুষ হব, সে ভরসা নাই। আমি এবার মরে মানুষ হব, সে ভরসা নাই।
আমার মিষ্টি কথা অন্তর ভরা বিষ, এ কথা কেউ না জানে, জানে আমার প্রাণের জগদীশ। ও প্রাণের জগদীশ, সমবেত ভক্তমণ্ডলী, কবি কলম ধরলেন, মুখে আমার মিষ্টি কথা অন্তর ভরা বিষ, এ কথা কেউ না জানে, জানে আমার প্রাণের জগদীশ। জানেন, এই মুখে যত ভালো কথা বলি না কেন, মিষ্টি কথা বলি না কেন, অন্তর যদি পরিশুদ্ধ না হয় সেই মুখের কথায় কাজ হবে না। গণেশ পাগলের আরেকটা কাহিনী শুনুন, কত সুন্দর কাহিনী। এই যে আমি মনোহর সরকার, আমাকে মামা বলতো গণেশ পাগল। আমি বাড়িতে নাই, তারক গোসাইয়ের কাছে আমার গুরুদেবের বাড়িতে যখন যাই, আমার স্ত্রীকে অর্থাৎ আমার বউকে পাগল মামি বলতো। মাঠ থেকে একটা গরুর কাটা মাথা, দুটো শিং পোকা হয়ে গেছে, পাগল ওই কাটা মাথাটা এনে আমার স্ত্রীকে বলছে, মামি, ও মামি, শিগগিরই একটা ঝুড়ি নিয়ে আসো। ঘর থেকে বেরিয়েছে, পাগল কি এনেছে, এত চিৎকার করছে। গিয়ে আমার স্ত্রী দেখছে গরুর মাথা পোকা হয়ে গেছে। সে ভাবলো পাগল তো কি পড়েছিল, কি এনে দিল। ও পাগল, এনেছো কেন, কি কেউ খায়, ফেলে দাও। কয় না রে, ঢেকে রাখ, আমার মোনা এসে খাবে, আমার মোনা এসে খাবে, তোকে খেতে হবে না, কথা নিবি, একটা ঝুড়ি নিয়ে ঢেকে রাখবি, মোনা যখন ফিরে আসবে। আমি মনোহর সরকার যখন ফিরে আসি, মেয়ে মানুষ তো অল্পতে রেগে যায়। কি পাগল ধরে নিয়ে এসেছো, বাড়ি থেকে বের করে দাও, গরুর মাথা পোকা ভরে গেছে, ওই নাকি তুমি খাবে। চোখের জলে গণেশ পাগল দূরে বসা ছিল, মনোহরকে দেখতে পেয়ে আনন্দ পাইল। ও মনোহর, কথা নিবি, আমার কাছে আয়, তোর জন্য খাবার এনেছি, কোনো চিন্তা নাই। আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে আমি পাগলের কাছে গেলাম, চলো না, পাগল যেহেতু বলেছে নিশ্চয়ই ভালো খাবার হবে। কাছে যখন গেছি, ঝুড়িটা উল্টে দেখি ওখানে গরুর মাথা নাই, সুন্দর একখানা কাছিম, কচ্ছপ যারে কয়। আমার স্ত্রী মাথায় হাত, একই কিছুক্ষণ আগেও গরুর মাথা ছিল, সেই মাথা কেমন করে কাছিম হয়ে গেল। তাহলে তো আমি অন্যায় করেছি, পাগলকে গালি দিয়ে আমি অন্যায় করেছি। সঙ্গে সঙ্গে গিয়ে গণেশ পাগলের চরণ জড়িয়ে ধরেছে, ও পাগল, আমি ভুল করেছি, কথা নাও, তোমার চরণ ধুলি দিয়ে তুমি আমার এই পাপটাকে ধুয়ে মুছে দাও। দেখেছেন কত সুন্দর পাগলের মহিমা। গণেশ পাগল যখন ছোট্ট, ঠিক এইটুকু, পাগলের কথা বলতে ইচ্ছা করে, এত ছোট। ছোট্ট গণেশ পাড়াতে গিয়ে খেলা বটে করে, খেলা করে বিকাল বেলায় আসিল ঘরে ফিরে। একটা পাত্রের মধ্যে মাগুর মাছ ছিল, লাঠি দিয়ে গণেশ পাগল মাছ ঢালিয়া দিল। লাঠি দিয়ে পিটাইয়ে
মাছ করিল শেষ। এই দৃশ্য গণেশ পাগল করিল তার অবশেষ। গণেশ পাগলের দাদু বড় লাঠি নিচে আজ মারিয়ে ফেলবো গণেশ পাগল। বড় লাঠি মুগুর নিচে কারে মারবে গণেশ পাগল। লাঠি নিয়ে গণেশের দাদু মারতে বটে যায়। গণেশ পাগলের মারার পিছনে উচিয়া বেড়ায়। গণেশ পাগলের মা এসে দিল দর্শন, মারার জন্য আদেশ মা করিল তখন। আচ্ছা, কোন সন্তানকে যদি কেউ মারে মা না করে যে আর মেরো না আমার সন্তান, সন্তানকে মারলে মা ব্যথা পাবে। আর পাগলের ক্ষেত্রে উল্টো হলো, দাদু মারতে যাবে মা আর বলছে মারো। যখন মারলো গণেশ পাগল বলল ও দাদু আমারে মারলি। পুরো পাগলের কথা তো পুরো খাস বাংলা। আমারে মারলি আমি মুই কইয়া যাই যে পুকুরে তুই মাছ চাষ করস ওই পুকুরে আর মাছ হইব না। যতই ছাড়ো মাছ মরে যাবে আর পুকুরে মাছ হবে না। দেখেছেন পাগলের খেলা। ওর দাদুর বিশ্বাস হয় না। গণেশ কইছে ও কি হয়। এক সপ্তাহ পরে বাজারে মাছের চারা নেয়। চারা নিয়ে পুকুরের মধ্যে ছেড়ে বটে দেয়। চারা মাছ ছাড়ে যায় মরি। দাদু ভাবছে জলের দোষ, জল পাল্টায় আবার ছাড়ে আবার মরে। ভাবে মাটির দোষ, মাটি পাল্টায় আবার ছাড়ে আবার মরে। ভাবে পুকুরের দোষ, আবার 1 বিঘা দূরে পুকুর কাটে আবার ছাড়ে আবার মরে। ভাবে যে 1 বিঘার দোষ। এইভাবে করতে করতে বলি আপনাদের সাক্ষাতে সহস্র বিঘা ঘুরে ফেললো কিন্তু মাছ আর টিকলো না। পাগলের বাক্যে মুখের কথা মিষ্টি চাই তাই ভাবুক বলছে মুখে আমার মিষ্টি কথা অন্তর ভরা বিষ। এ কথা কেউ না জানে জানে আমার প্রাণের জগদীশ। ও প্রাণের জগদীশ শেষ বিচারের মঞ্চে উঠে জীবন ছবি উঠবে ফুটে। শেষ বিচারের মঞ্চে উঠে জীবন ছবি উঠবে ফুটে। অসীম বলে করো ফুটে, অসীম বলে করো ফুটে। অসীম বলে করো ফুটে। অসীম বলে করো ফুটে। অসীম বলে করো ফুটে। সাধুর কাছে ক্ষমা চাই। চাই এবার মনে মানুষ হব সে ভরসা নাই। আমি এবার মনে মানুষ হব সে ভরসা নাই। কল্পনাতে মনোহর আমি কবি কল্পনায়। বিপক্ষেতে আছেন আমার তারক রসময়। গুরু শিষ্যের আলোচনা হলো সবার ঠাই। আপনারা প্রাণ ভরে শুনিলেন সবাই। পাগলের মহিমা তত্ত্ব হবেই আলাপন। আপনারা ধৈর্য ধরে করিবেন শ্রবণ। গণেশ পাগলের মহিমা আজ হচ্ছে আলোচনা। আপনারা শ্রবণ করলেন যত সুধিজনা। পাগলের তত্ত্ব কিবা জানিবারে চাই। কোন পর্যায়ে গেলে পরে মানুষ পাগল উপাধি পায়। তুমি আমার কথা নেবে তোমারে জানাই। সুন্দর সুমিষ্ট জবাব তোমার ধারে চাই। আমার এক জায়গায় এত বিগ্রহ করি দর্শন। ওই কোনাতে রাধা গোবিন্দ মিথ্যা নয় কখন। মাঝখানে গণেশ পাগল দেখিবারে পাই। অবশেষে হরিচাঁদ ঠাকুর কথা মিথ্যা নয়।
সাধনা করলে পরে একই ভজন হয়। আরে সুন্দর মীমাংসা তুমি দেবে সবার ঠাই। তাহার পরে তাহার ধারে কিছু করি নিবেদন, প্রণাম গ্রহণ করলে না কেন শ্রবণ? কেন তুমি প্রণাম গ্রহণ করলে না? সঠিক ভাবে সুন্দর ভাবে করবে আলোচনা। গণেশ পাগল তোমার প্রণাম নিল না নিল না, আবার তোমার প্রণাম দেখো নিলে না নিলে না। এই প্রণামের কিবা তত্ত্ব জানিবারে চাই, সুন্দর ভাবে মেনশন দেবে কাব্য সমান নয়। তবে আর বেশি কথাই আমি বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। বেশি কথাই কার প্রয়োজন পড়ে নাই, আমি দণ্ডবোধে সবার কাছে নিবেদনে জানাই। এদিকে আছেন যত আমার মাতৃজাতি, সব চরণে জানাই দেখো মধুর প্রণতি। এধারে আছেন যতই আমার পিতৃগণ, বন্দনা করে যাই সবারই চরণ। কবিগুরু শ্রীপাদ পদে প্রণতি জানাই, আমি যাহার শুভ কামনাতে কাব্যগীতি গাই। আবার মাতা পিতার শ্রীচরণে প্রণাম জানাই, আমি যাদের শুভ কামনাতে মানব জন্ম পাই। দণ্ডবোধে দেখো প্রণাম জানাই। তবে যাক চলে, বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবোই আমার কবির কল্পনা। অনেকভাবে অনেক কথা বলতে গেলে পরে দোষ ত্রুটি তাই বটে হয়ে যেতে পারে। আমার ভুল ত্রুটি রাখবে না জমা, সন্তান জ্ঞানে আমাকে করে দেবেন ক্ষমা। দণ্ডবোধে আমি প্রণাম জানাই, দেখো দণ্ডের মতো আমি হতে পারি নাই। হাত হতে যেমন লাঠি ধরায় পড়ে যাই, দেখো সেরূপ হলে তারে বটে দণ্ডবোধে কয়। দণ্ডের মতো বটে কবি নই আমি দণ্ডের সব সাঙ্গ হয়ে গেল। একবার গণেশ পাগল প্রীতে প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় পাগল জয় পাগল হরি বল। ওরে প্রচন্ড ঝড় উঠেছিল, আমার মনোহর গান করে মধুমতিতে গেল। হাহা জয় রাধে, হাহা জয় রাধে, হাহা জয় রাধে, হাহা জয় রাধে। সবাই হাততালি দিয়ে একসাথে একসাথে একবার পাগল পাগল প্রেমানন্দে হরি হরি বলো। আহা জয় রাধে, আহা জয় রাধে, আহা জয় রাধে, আহা জয় পাগল, আহা জয় পাগল, আহা জয় পাগল। তখন মধুমতিতে গো। কোন পাগল? আমার এই মনোহর সেখানে ছিল। কবি গান সেরে মধুমতির মধ্যে নৌকায় চড়েছিল। পানসি নৌকায় চড়ে যায় গো ও পাগল রে। পাগল মনুয়া পাগল মনুয়া 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 পাগল মনুয়া রে। মধুমতির মধ্য থেকে পানসি নৌকায় যায়। কঠিন ঝড় উঠেছে বাবা বলিয়ে সবাই। আমানহার তুমি সেদিন কি বিপদে পড়েছিলে আমি বলে যাই। আর কেউ ছিল না বাবা, গণেশ বলেছিল তাই। পাগল গণেশ পাগল তুমি কত দূরে
চরণে শরণ নিলে আমার গণেশ ছুটতে ছুটতে গেল তোমার বাড়িতে চলে। আর রাঙামামি, রাঙামামি, আর রাঙামামি, তাড়াতাড়ি দরজা খোলো। আর রাঙামামি, ওই শালা মল্ল, ওই যে মধুমতিতে ডুবে যাচ্ছে। আর রাঙামামি, একটা ধামা দে, একটা ধামা দে। হে রাঙামামি, দামানি আমার গণেশ ওই ডোবাতরি জাগাচ্ছে, ওইখানে উঠোনে বসে জল ফেলছে। আমার গণেশ আজকে আপনারা যারা আসরে বসে আছেন, আপনারা যারা আসরে বসে আছেন, এইভাবে যদি গণেশের চরণে শরণ রাখা যায়, প্রত্যেকটা সংসারে এসে আমার গণেশ প্রত্যেককে রক্ষা করবে। একবার জয় হরি বল, গৌর হরি বলে আপনারা তাকে পাবেন। আমার গণেশ পাগল উঠোনে প্রায় গর্ত হয়ে গেল। কিছু সময় পরে আমার গণেশের গায়ে ঘাম এলো। বাবা, ঘাম এসে গেছে গণেশের। গামাই টামে কয়, শালা আজকের এই যাত্রায় শালা বাঁচলো। আরে এই যাত্রায় শালা বাঁচে গেল। এ রাঙামামি, আমার দুটো খাতি দে। আমার গণেশ, আর রাঙামামি, আমার দুটো খাতি দে, আমি দুটো খাই। গণেশ পাগল ডোবাতরি জাগিয়েছে, এসে যখন ঘাটে বেরিয়েছে, আমার রাঙামামি ছুটে গিয়ে মনোহরকে জড়িয়ে ধরে বলছে, কি গো আজকে ব্যাপারটা কিছু বুঝলাম না। বাবা এরকম কোনোদিন তো করে না। আজকে বাবা ওই দেখো উঠোনের মাঝখানে ধামা দিয়ে জল সেচার মতন কি যেন সেচিছে। ছুটে এসে মনোহর সেই দিন গোপালের গণেশের পায়ে পড়েছিল। একবার জয় হরি বল, গৌর হরি বল। সবাই এগিয়ে চলো। তা আমি আজকে এই হাজরাতলায় আসরে যত ভক্ত বসে আছেন, আর এই কমিটির যত ভক্ত, তারা বড় শক্ত। আমি প্রত্যেকের জন্য বলি, তোমরা বাবা একনিষ্ঠা হয়ে ওই যে কালিতে দুলিতে, তোমরা বলছো দুলিতে ফুলিতে, ওই বিন্দুকে ধরে রাখার চেষ্টা করো। প্রত্যেকটা ঘরে ঘরে নববৃন্দাবন ওরাকান্দি হবে, ওরাকান্দি নববৃন্দাবন হবে। আমার গণেশ প্রত্যেক ঘরে এসে তোমাদের সবাইকে রক্ষা করে রাখবে। একবার জয় হরি বল, গৌর হরি বলে তোমরা এগিয়ে চলো। যে কয়টা প্রশ্নই আমার কাছে সেজন করেছিল, পরিষ্কার করে আমি তাকে জবাব দিয়েছি ভালো। দেখি এরপরে মনোহর এসে কোন সে কথা কয়, কোন ভাবে ভাবতত্ত্ব সে উঠাইয়া যায়। কত ভাবে বলতে গেলে পরে দোষ ত্রুটি হয়ে যেতে পারে। পরিষ্কার করলাম আলোচনা, শুনলেন নারী নরে। তবে দাঁড়াও 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 দাঁড়াও, আমার পাগলদের অনেকগুলো গান শোনার বাসনা ছিল, তাই জবাব দিতে গিয়ে সেই গানের কথা ভুলে গেছি বাবা। ওই যদি যাবিও পার না, আমার পাগলরা কমিটির বলেছিল যদি যাবিও পার। বাবা আবার বলেছিল পাগলদের পাগলের গান, তা পাগলের গানটা করিয়ে যাই নাকি? যদি যাবিও পার ওটা থাক। হ্যাঁ, পাগলের গানটা করিয়ে শেষ করি, তারপরে আবার সরকার আসবে মনোহর, তারপরে আবার আসবো আমি। আপনারা বসে থাকবেন, রাত বেশি হয়ে গেল নাকি বাবা? বাবা আমি তো ঘরের দিক তাকাই না, গানের কথা মনে থাকে না। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। সবাই হাততালি দিয়ে একটু হরি বল হরি বল হরি বল হরি বল, জয় হরি বল। একবার গণেশ পাগল প্রেমানন্দে হরি হরি বল, হরি বল হরি বল হরি বল। হরি বলে বাহু তুলে ডাক ছাড়ে ওদের পাগল।
হরি বল হরি বল হরি বল হরি বল হরি বলে বাহু তোলে কাক ছাড়ে ওতে পাগল এবার নিমে নিতে শিবে গন্ধ বাসর ঘরে বাঁধলো গো বাসর ঘরে করে গো এবার জুঠে যত জাত পাগল সবে বলে হরি বল জুঠে যত পাগল সবে বলে হরি বল এবার বাজাই খোলই আর মাদল ভাব পাগল আর প্রেম পাগল আমি পাগল হলাম তাই দেখি ও সখী পাগল হতে আর বাকি আছে পাগল হতে আর বাকি আছে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল আমার মন হয়েছে হুন্নে পাগল বিষ্ণু তোলে কি করে এবার মানে না গ্রহণের বেড়ি সাই দরদি যা করে ভাই দরদি না করে আমার মন হয়েছে হুন্নে পাগল বিষ্ণু তোলে কি করে এবার মানে না গ্রহণের বেড়ি সাই দরদি যা করে ভাই দরদি না করে এবার যে করে সে করে পাগলে পাগল করে সে করে সে করে পাগলে পাগল করে এবার যে করে সে করে পাগলে পাগল করে যে করে পাগলে পাগল করে এবার খেপা পাগল কয় আমার ঘরে পরে করে কি ও সখী একবার গণেশ পাগল প্রেমানন্দ হরি হরি বলো আর বাকি আছে কি হরি বল সাইজি যেদিন রাইজি বলে ডাক ছেড়ে করে নিলে ওরে কবির ভজন রাগের কানে ঠাওর পেলাম সেই কালে শহর পেলাম সেই কালে সাইজি যেদিন রাইজি বলে ডাক ছেড়ে করে নিলে এবার কবির ভজন রাগের কানে ঠাওর পেলাম সেই কালে শহর পেলাম সেই কালে পাগলে পাগলে দল বেঁধেছে সবলে পাগলে পাগলে দল বেঁধেছে সকলে বাবা একটা প্রশ্নের জবাব আছে না যে প্রণাম নিলাম না কেন সংক্ষেপে বলে যাই প্রশ্নের জবাবটা পাগলে পাগলে দল বেঁধেছে সদলে যেমন আমার তারক কর্তা তেমন হচ্ছে আমার গণেশ কর্তা বাবা আদ্যাশক্তি মহামায়া যে শাখা পড়ে যায় আমার তারক কর্তারে বাবা বলে হ্যাঁ তাকে কি প্রণাম না দিয়ে তার প্রণাম কি নেওয়া যায় আর অনাদিরাদি গোবিন্দ আদ্যাশক্তি মহামায়া আমার গণেশ পাগলকে দীক্ষা দিয়ে যায় তার প্রণাম কি নেওয়া যায় দুইজন সমদর্শন দুইজন একই নৌকায় উঠেছে সেই জন্য দুইজনে করে গড়ে গড়ি পাগলে পাগলে দল বেঁধেছে সদলে বাবা সেই জন্য কেউ কারো প্রণাম নেয় নাই জবাব পেয়েছেন এবার পাগলে পাগলে দল বেঁধেছে সদলে পাগলে এবার পাগলে পাগলে দল বেঁধেছে সদলে আর ওই দলে
ঘরেতে গোপীর ভজন পাগল হলাম তাই শুনে এবার অটল বিহারী পাগল রসরাজ সিন্ধু পানে রসরাজ সিন্ধু পানে সোমর সন্নে সনে পাগল গোপীর প্রেমের নে সোমরা সনে সনে পাগল গোপীর প্রেমিনে আমি মরিনে বাসিনে কি করি তা বুঝিনে মরিলে বাঁচিনে কি করি তা বুঝিনে সেই পাগলের বিহনে আরে ঘরে রহিতে পারি সেই পাগলের বিহানে ঘরে রইতে পারিনে আমি সেই পাগলের বিহনে ঘরে রহিতে পারি সেই পাগলের একবার গণেশ পাগল প্রেমানন্দ হরি হরি আমার কাজ কিলো তুলো মানে রাজ্য ধনে কার্য কি ও সখী এবার নিত্য ধামে গোপীর প্রেমে সহজ পাগল হরি চা ওরে সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগল গোলক চা পাগল গোলক এবার পাগল চান খেপা চান কাঁদে মহানন্দ চান পাগল খেপা চাঁদ কানে মহানন্দ এবার পাগল চান খেপা চান কাঁদে মহানন্দ চান কানে মহানন্দ তারক চান তার জানে কি বোঝে কি ও সখী পাগল হতে আর বাকি আছে পাগল হতে আর বাকি আছে এবার যে কয়টা প্রশ্নই আমার কাছে করেছিল একে একে গানে গানে জবাব দিলাম ভালো যে কয়টা প্রশ্ন আমায় করে যায় শাস্ত্র থেকে পরিষ্কার মীমাংসা হয় কালিতে দুলিতে বিন্দুতে সই এ ছাড়াই আমরা ভগবান পাবো কই তবে বাবা এই কথা পালন করতে হবে পাগলের কথা মিথ্যা নয় বলি এবে তবে আর কেন আমি বেশি দেরি করি রাত্র অধিক হয়ে গেছে দর্শন করি তবে আর বেশি কথা বলবো না এই পর্যন্ত রেখে দিলাম কাব্য আলোচনা কত বলতে গেলে পারে হয়তো দোষটি আমার হয়ে যেতে পারে আর রাজহংসের কাছে জলে দুধে দিলে পারে জলটুকু খেলে অবশ্য যাবে তারা ভুলে তবে এইখানে আমি রেখে দিয়ে যাই তবে একটা কথা একটু বলতে চাই বাবা রাজহংস যেমন তারা দুধ গ্রহণ করে আপনারা রাজহংস যত নারী নরে কত কথা কতভাবে আমার বলতে হয় ওইভাবে জলটা ত্যাগ করিবেন সবাই তার সঙ্গে একটুখানি যেন আশীর্বাদও পাই এই পাগল হয়ে যেন পাগলের গান গাই আর তো কোনো বাবা জীবনে আশা নাই এই হাজরাতলায় এসে আমি বড় আনন্দ পাই এই হাজরাতলার কমিটির ভক্ত যারা হয় প্রচণ্ড শান্তি দিয়েছে আমায় তবে আর কেন বাবা এখান দেরি করি এই পর্যন্ত পর্বই আমি এবার সারি